আজ আমরা জানবো যে ফরগেটিং কাকে বলে। ফরগেটিং এর বাংলা কথা হচ্ছে বিস্মৃতি। আচ্ছা, এই বিস্মৃতি জানার আগে আমাদের স্মৃতি সম্পর্কে জানতে হবে। স্মৃতির ইংলিশ কি? মেমোরি। মেমোরি সম্পর্কে জানতে হবে, নাহলে কিন্তু বিস্মৃতিটা আমরা বুঝতে পারবো না। মেমোরি মানে কি? মেমোরি হচ্ছে অ্যালাউ পিপল, মানে পিপলকে অ্যালাউ করে কি করতে? স্টোর করতে, মানে সংরক্ষণ করতে, রিটেন করতে, ধরে রাখতে এবং রিকল করতে, মানে পুনরায় ফিরিয়ে আনতে ইনফরমেশন, যে কোনো তথ্যকে পুনরায় উদ্রেক করাকে হোয়াট এভার ওয়েন এভার নিডেড, মানে যখনই দরকার হয় তখনই সেটাকে পুনরুদ্ধার করতে পারে, সেটাকেই বলা হচ্ছে মেমোরি। আচ্ছা, এই যদি মেমোরি না থাকতো তাহলে কোনো লার্নিং ই পসিবল হতো না। আর হিউম্যান যে মেমোরিটা, এটা পুরোপুরি পারফেক্ট না। কখনো মানুষ কি করে যে ফেল করে, মানে ব্যর্থ হয় রিমেম্বার ইনফরমেশন, মানে যা ইনফরমেশন ধরে রেখেছিল বা তথ্যকে স্মরণে রেখেছিল, সেটা কিন্তু অনেক সময় মানে ফেল করে যায়, ব্যর্থ হয়ে যায় পুনরুদ্ধার করতে। কিংবা এক্সপিরিয়েন্স যেটা করেছিল, মানে মেমোরির মধ্যে যেটা ছিল, তারপরে ধরো নেম কিংবা ফ্যাক্ট যাই হোক না কেন, এই যে যত যত বিষয় সে মেমোরি বা স্মৃতির মধ্যে রেখে দিয়েছিল, সেইটা কিন্তু মানুষ কখনো কখনো ফেল হয়ে যায়, ভুলে যায় বা করতে পারে না। এই যে ইনেবিলিটি, এই যে অক্ষমতা, যে রিকলের মানে পুনরুদ্ধার করার যে অক্ষমতা, স্টোরড ইনফরমেশন, যে ইনফরমেশন গুলো স্টোর করে রেখেছিল, ইজ নোন অ্যাজ ফরগেটিং, সেটাকেই বলা হয় ফরগেটিং। তাহলে বোঝা গেল যে স্মৃতি না জানলে আমরা কিন্তু বিস্মৃতি জানবো না। স্মৃতি মানে কি? যদি আগে যেটা যখন পিপলরা কি করে, যেন জিনিস শেখে, সেটাকে ধরে রাখে এবং সেটাকে পুনরুদ্ধার করে, এই যে পুরো বিষয়টা, এটা যদি যখনই ভুল হবে তখনই সেটাকে বলা হচ্ছে ফরগেটিং। আচ্ছা, ফরগেটিং কিন্তু একটা মানে ন্যাচারাল পার্ট, একটা লাইফের একটা ন্যাচারাল পার্ট, এটা সবার সঙ্গে ঘটে থাকে। আর এটা কখনো মানে টেম্পোরারি হয়, মানে তাৎক্ষণিকভাবে কেউ ভুলে যায়, আবার কখনো কখনো পার্মানেন্টলি ভুলে যায়, মানে পুরোপুরি ভুলে যায়। দেখো, ফরগেটিং এর এবার মিনিংটা একটু ভালো করে দেখি। সেটা কি? ফরগেটিং রেফার করে কি? টু দ্য ফেলিয়ার টু রিকল। ফেলিয়ার বলতে ব্যর্থ, রিকল করতে ব্যর্থ, মানে পুনরুদ্ধার করতে ব্যর্থ, কিংবা প্রত্যবিজ্ঞা, যেটাকে রেকগনাইজ বলা হয়। মানে প্রত্যবিজ্ঞা মানে কোনো জিনিসকে চিনতে পারা। ধরো কোনো ইনফরমেশন যেটা কিনা আমাদের প্রিভিয়াসলি লার্ন হয়েছে কিংবা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমরা আগে থেকে যেগুলো শিখেছি বা যেগুলো এক্সপিরিয়েন্স করেছি, সেগুলোকে যদি আমরা চিনতে না পারি বা পুনরুদ্ধার করতে না পারি, সেটাকেই ফরগেটিং বলা হয়। আর ফরগেটিং মিনস লুজিং অ্যাক্সেস। ফরগেটিং মানে আবার বলা যেতে পারে যে আমরা যখন অ্যাক্সেস পাই না মেমোরি গুলোকে, যেটা কিনা স্টোর আছে ব্রেনে, ব্রেনে যে সমস্ত মেমোরি গুলো স্টোর করা আছে, সেগুলোকে যদি আমরা না আনতে পারি, তাহলে সেটাকে বলা হচ্ছে ফরগেটিং। দেখো, এক্ষেত্রে 1885 খ্রিস্টাব্দে জার্মান সাইকোলজিস্ট হারমান এবিংহাস প্রথম কি করেছিল, যে ফরগেটিং এর উপর একটা পরীক্ষা করেছিল। তিনি কিছু ননসেন্স সিলেবল নিয়েছিল। ননসেন্স মানে যেগুলোর মধ্যে কোনো সেন্স নেই, মানে যে ওয়ার্ড গুলোর মানে সিলেবলের মাধ্যমে কোনো অর্থ প্রকাশ পাচ্ছেন। ধরো পরপর পরপর কতগুলো কনসোনেন্ট ঠিক করে দিল, ধরো পি কিউ আর এস, এরকম, মানে এগুলো তো আমরা জানি পি কিউ আর এস। এবার দেখা গেলো এরকম দিলাম যে পি 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 এম এম টি টি টি, এরকম করে করে যদি অনেকগুলো কি লেটার যদি আমরা পরপর দিয়ে দিয়ে এই করি, তাহলে তার তো কোনো মানে বোঝাচ্ছে না। তাহলে এই মানেগুলো কতদিন মানুষ মনে রাখতে পারে, এর উপর উনি করেছিল। তবে এই যে পরীক্ষাটা উনি করেছিলেন, এটা কিন্তু প্রথম পরীক্ষা করেছিল নিজের উপর করে, নিজে মুখস্থ করার চেষ্টা করেছিলেন যে কতদিন এরকম ননসেন্স সিলেবাস গুলো আমরা মনে রাখতে পারি। তারপর দেখা গেল যে না, যেগুলোর মধ্যে কোনো অর্থ নেই সেগুলো বেশি দিন মনে রাখা যায় না। এবার দেখো রিভু কি বলছে। রিভু বলছে যে ফরগেটিং ইজ এসেনশিয়াল, ফরগেটিং খুবই দরকারি কন্ডিশন অফ মেমোরি। মেমোরি যদি আমাদের মানে বেশি ভালো করতে হয়, তাহলে কিন্তু ফরগেটিং আমাদের একটা শর্ত। ফরগেটিং না হলে কিন্তু মেমোরি ভালো হয় না। আচ্ছা, এই ফরগেটিং এর কতগুলো উদাহরণ আমরা দেখি। প্রথমে দেখো, যখন আমরা কোনো ফ্রেন্ডের নাম্বার ভুলে যাই, কিংবা আমরা যখন এক্সামিনেশনে মানে সেই কোনো এক্সামিনেশন দিতে যাচ্ছি, তখন যে আনসার গুলো যখন আমরা ভুলে যাই, কিংবা আমরা ধরো কোথায় আমরা আমাদের ঘরের চাবিটা রেখেছি বা সাইকেলের চাবিটা রেখেছি, এই যে ব্যাপারটা আমরা যখন ভুলে যাই, এই এই যে ভুলে যাওয়াকেই বলা হচ্ছে ফরগেটিং। দেখো, এবার দেখে নি যে এই যে মেমোরির সঙ্গে, মানে মেমোরির যে নেচারের সঙ্গে ফরগেটিং এর কি একটা সম্পর্ক আছে। দেখো, প্রথমে হচ্ছে মেমোরির ক্ষেত্রে যে জিনিসগুলো বেশি বেশি জড়িত, সেটা হচ্ছে দেখো এনকোডিং। এনকোডিং মানে হচ্ছে যা যা আমরা ইনফরমেশন নিলাম, সেটাকে একটা কোড বা চিহ্নের মাধ্যমে আমাদের ব্রেনের মধ্যে আমরা ধরে মানে ইনপুট করি। সেই যে ইনপুট করার যে বিষয়টা, সেটাকে আমরা স্টোরেজ করি, মানে স্টোরেজ মানে ব্রেনের মধ্যে সেই ইনফরমেশনটাকে আমরা রেখে দিই। তারপরে কি রিট্রিভাল। রিট্রিভাল কথা মানে হচ্ছে রিকলিং
ইনফরমেশনটাকে আমরা পুনরুদ্ধার করি যখন কিনা আমাদের দরকার হয়। এই যে বিষয়টা, পুরো বিষয়টাকেই বলা হচ্ছে মেমোরি। এই প্রসেসেই মেমোরি তৈরি হয়। আচ্ছা, এই মেমোরির প্রসেসে যদি কোনো ভুল থাকে, ধরো আমরা এনকোডিং ঠিকঠাক করে করিনি, যা যা ইনফরমেশন আমাদের এসেছে সেগুলো আমরা ঠিকঠাক করে এনকোডিং করতে পারিনি, আর সেই ঠিকঠাক না করে রাখা এনকোডিং মানে বিষয়টা আমরা যদি স্টোরেজ করি, সেটা কিন্তু অতদিন বেশি দিন কি থাকবে না, আমাদের ব্রেনে থাকবে না, আর আমরা যখন দরকার হবে তখন রিট্রাইভও করতে পারবো না, কারণ পুরো প্রথম থেকে আমাদের বিষয়টা ভুল। মানে আবার দেখো, যদি এনকোডিংও ঠিক থাকে, যদি স্টোরেজ আমাদের অনেকদিন ধরে আমরা ধরে রাখতে না পারি, সেক্ষেত্রেও কিন্তু রিট্রিভাল হবে না। আবার দেখো, এনকোডিং করেছি, স্টোরেজও করেছি, কিন্তু যখন আমাদের দরকার তখন আমাদের এটা রিট্রাইভ করতে পারলাম না, তাহলে সেটাও আমাদের কিন্তু ফরগেটিং এর একটা মধ্যে পড়ছে। তার মানে কি, মেমোরি আমাদের যত ভালো হবে, মেমোরি যত আমরা ভালো করে তৈরি করতে পারবো, ততই মানে লার্নিংটা যত ভালো হবে বা মেমোরির প্রসেসটা যত ভালো হবে, ততই আমাদের ফরগেটিংটা কমতে থাকবে। দেখো, এবার ফরগেটিং এর টাইপস গুলো দেখি যে কত ধরনের ফরগেটিং হয়। প্রথমটা দেখো, শর্ট টার্ম ফরগেটিং। শর্ট টার্ম ফরগেটিং মানে কি, যেটা এখনই শুনলাম আর এখনই ভুলে গেলাম, এরকম অল্প সময়ের মধ্যে যে ফরগেটিংটা হয়। দেখো, একটা উদাহরণ দিলে বুঝবে যে ফরগেটিং এ ফোন নাম্বার, একটা ফোন নাম্বার আমরা যখন ভুলে যাই ইমিডিয়েটলি আফটার হিয়ারিং ইট, মানে যখনই আমরা শুনলাম তারপরেই আমরা কি করলাম, ফোন নাম্বারটা ভুলে গেলাম, এইটাকে বলা হচ্ছে কি শর্ট টার্ম ফরগেটিং। আর লং টার্ম ফরগেটিং কোনটা, যেটা অনেক দিন ধরে আমাদের মনে ছিল, কিন্তু যখন পুনরুদ্ধার করার দরকার ঠিক তখন ভুলে গেছি, সেই যে ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে লং টার্ম ফরগেটিং। এই ফরগেটিংটা কিরকম, দেখো, ফরগেটিং চাইল্ডহুড লেসন, মানে ছোটবেলায় অনেক লেসনই আমরা পড়েছি, কিন্তু সেটা কি আফটার মেনি ইয়ার্স আমরা কি করছি, ভুলে যাই, সেটাকেই বলা হচ্ছে লং টার্ম ফরগেটিং। আর মোটিভেটেড ফরগেটিং কি, যে ফরগেটিংটা আমরা ইচ্ছাকৃতই ভুলে যাওয়ার চেষ্টা করি। যেমন ধরো, ফরগেটিং ট্রমেটিক ইনসিডেন্টস, মানে কোনো একটা ধরো খারাপ কোনো একটা বিষয় আমাদের সঙ্গে হয়েছে, কোনো একটা দুঃখজনক কোনো ঘটনা ঘটেছে, সেটা আমরা ইচ্ছা করে ভুলে যাই, সেটাকেই বলা হয় মোটিভেটেড ফরগেটিং। তারপর হচ্ছে অর্গানিক ফরগেটিং। অর্গানিক ফরগেটিংটা হচ্ছে যখন অঙ্গ প্রত্যঙ্গ জনিত কোনো সমস্যা হয়, ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিংবা কোনো ব্রেনের কোনো একটা সমস্যা হয়েছে, ধরো সাইকোলজিক্যাল কোনো সমস্যা হচ্ছে, এই যে ব্যাপারটা তাকে বলা হচ্ছে অর্গানিক ফরগেটিং। এই ফরগেটিংটা কিরকম হচ্ছে, যেমন ধরো মেমোরি লস ইন অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজ কি হচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে যখন ব্রেনের কাজের করার ক্ষমতাটা শিথিল হয়ে যায়, তখন এই ধরনের ফরগেটিংটা হয়। এবার দেখবো যে আমাদের কজেস অফ ফরগেটিং, মানে কি কি কারণে আমরা ভুলে যাই। প্রথমে দেখো, ল্যাক অফ অ্যাটেনশন। যদি কোনো জিনিসের প্রতি আমাদের মনোযোগ না থাকে, তাহলে আমরা ভুলে যাই। ধরো যখন আমরা পড়াশোনা করছি, আর তখন যদি আমরা টিভি দেখি, তাহলে আমাদের টিভির দিকে মনটা থাকবে, আর তাহলে আমরা কিন্তু শিখতে পারবো না, বা সেই জিনিসটা আমাদের মনেও থাকবে না। আর আন্ডার লার্নিং, মানে যে জিনিসটা ধরো আমরা বুঝতে পারিনি, আচ্ছা আচ্ছা বুঝেছি, সেই সমস্ত জিনিসগুলো আমরা তাড়াতাড়ি করে ভুলে যাই। তারপরে ধরো প্যাসেজ অফ টাইম, মানে সময়ের মানে পরিপ্রেক্ষিতেও কিন্তু আমাদের শেখাটা ভুলে যাওয়া হয়। যেমন ধরো ফরগেটিং ফর্মুলাস, আমরা ফর্মুলা ভুলে যাই আফটার লং ভ্যাকেশন, মানে অনেকদিন ছুটি পড়েছে, তারপরে যে কোনো একটা ধরো তার আগে যে মানে এই ফর্মুলা শিখেছিলাম সেগুলো ভুলে গেছি। তারপরে কি ইন্টারফারেন্স, মানে কোনো কিছু যদি অন্তরায় হয়, একটার মধ্যে যদি একটা বাধা সৃষ্টি করে, যেমন হচ্ছে কনফিউজিং ওল্ড পাসওয়ার্ড, মানে উইথ নিউ ওয়ান্স। নতুন যদি কোনো পাসওয়ার্ড দিতে চাই, তাহলে কি পুরোনো পাসওয়ার্ডটা বারে বারে মনে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে ইন্টারফেয়ার করছে, তার ফলে কিন্তু ভুলে যাই আমরা। তারপরে কি ইমোশনাল ফ্যাক্টর, মানে হচ্ছে যখন আমরা ধরো ভয়ে আছি, মানে স্ট্রেসে আছি, কখনো আমরা হয়তো ফিয়ার, মানে স্ট্রেসে আছি, ফিয়ারে আছি, কিংবা আমরা যদি কোনো সময় ধরো খুব বেশি আঘাত পেয়ে যাই, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা জিনিসটা মনে রাখতে পারি না। একটা উদাহরণ দেখো, যে স্টুডেন্ট ফরগেটিং আনসার। স্টুডেন্টরা আনসার ভুলে যায় ডিউরিং এক্সামের সময়, বিকজ অফ নার্ভাসনেসের জন্য। নার্ভাসনেসও আছে একটা কি ইমোশনাল ফ্যাক্টর, সেই জন্য কিন্তু আমরা ভুলে যাই। তারপরে কি ব্রেন ইনজুরি, যদি ব্রেনে কোনো ক্ষত সৃষ্টি হয়, কিংবা যদি ব্রেনের কোনো ইলনেস হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ভুলে যাই। দেখো, একটা হচ্ছে অ্যালজাইমার ডিজিজ, এটা কি, এটা হচ্ছে একটা ইলনেস ব্রেনের। আর একটা কি ডিমেনশিয়া, এটা একটা ব্রেনের ইলনেস, যার ফলে কিন্তু আমরা ভুলে যেতে পারি। অ্যালজাইমার বা ডিমেনশিয়া সাধারণত একটু বৃদ্ধ বয়সের দিকে হয়। তারপরে কি হেড ইনজুরিজ। হেড ইনজুরিজ কি, ব্রেনে যদি কোনো আঘাত লাগে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফরগেটিং হয়, মানে ব্রেনের পার্টিকুলার একটা অংশ আমাদের কি স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। দেখা গেলো সেই সেই জায়গাটাই আমাদের বেশি
ইনজিওর্ড হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা ভুলে যাব। তারপরে কি ল্যাক অফ প্র্যাকটিস, যদি আমরা কোনো জিনিস না বারে বারে অভ্যাস করি তাহলে আমরা ভুলে যাব। আরেকটা কি ইনহিবিশন। ইনহিবিশন হচ্ছে অন্তরায়, মানে দেখো একটু আগে আমি ইন্টারফারেন্স যেটা পড়েছি সেটাই এবিংহাউস কি বলেছে, তাকে ইনহিবিশন বলেছে। ইনহিবিশন হচ্ছে দু রকমের হতে পারে, একটা রেট্রোঅ্যাক্টিভ একটা প্রোঅ্যাক্টিভ। রেট্রোঅ্যাক্টিভ হচ্ছে যখন আমাদের নতুন লার্নিংটা পুরোনো লার্নিং কে ভুলিয়ে দেয় তখন তাকে বলা হয় রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। আর প্রোঅ্যাক্টিভ হচ্ছে যখন পুরোনো লার্নিং নতুন লার্নিং কে ভুলিয়ে দেয় তখন বলা হয় প্রোঅ্যাক্টিভ লার্নিং ইনহিবিশন। তাহলে এই এবিংহাউস বললো যে এই ইনহিবিশনের জন্য কিন্তু আমাদের ফরগেটিং হয়ে থাকে। আরেকটা কি ল্যাক অফ স্লিপ। ধরো আমরা অনেকক্ষণ ধরে পড়ে যাচ্ছি, পড়াশোনা করেই যাচ্ছি, তারপরে আমরা একটু ঘুমোইনি, তার ফলে কি হচ্ছে ব্রেনে বেশি চাপ হয়ে যাবে, এর ফলে কি আমরা যা শিখেছি সেগুলো কিন্তু বেশিক্ষণ মনে রাখতে পারবো না। তারপরে কি ফ্যাটিগ। ফ্যাটিগ হচ্ছে যখন আমরা অনেকটা অবসাদ হয়ে যায়, যখন আমরা মানে শরীর ক্লান্ত হয়ে পড়ে আমাদের, তখন কিন্তু মানে মানসিক অবসাদের জন্য কিন্তু আমাদের কি হয়ে যায়, ফরগেটিং হয়ে যায়। আনকনসিয়াস রিপ্রেশন। আনকনসিয়াস রিপ্রেশন মানে হচ্ছে যখন আমরা অজান্তেই আমরা অবদমন করি, মানে আমাদের এমন কিছু খারাপ লাগার কোনো ঘটনা যেগুলো আমরা মনে করলে বারে বারে অসুবিধা করি, সেগুলো আমরা ইচ্ছাকৃত ভুলে যাই, সেগুলোকে বলা হচ্ছে আনকনসিয়াস রিপ্রেশন। আর একটা ফাস্ট লার্নিং, যে সমস্ত জিনিসগুলো যত তাড়াতাড়ি শেখা হয় সেই জিনিসগুলো তত তাড়াতাড়ি আমরা ভুলে যাই। তাহলে কজেস অফ লার্নিং মানে ফরগেটিং গুলো কি কি, ল্যাক অফ অ্যাটেনশন, আন্ডার লার্নিং, প্যাসেজ অফ টাইম, ইন্টারফারেন্স, ইমোশনাল ফ্যাক্টরস, ব্রেন ইনজুরি, ল্যাক অফ প্র্যাকটিস, ইনহিবিশন, ল্যাক অফ স্লিপ, ফ্যাটিগ, কনসিয়াস রিপ্রেশন এন্ড ফাস্ট লার্নিং। এইগুলো হচ্ছে মানে ফরগেটিং এর প্রধান কারণ। এবার দেখবো যে ফরগেটিং এর যে সমস্ত থিওরিজ গুলো আছে, কোন মানে এর পেছনে যে থিওরি গুলো বা সূত্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখো ট্রেস ডিকে থিওরি। ট্রেস ডিকে থিওরি মানে কি, যেটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো জিনিস শিখি তখন আমাদের ব্রেনের মধ্যে একটা ছাপ পড়ে যায়, এই ছাপটা যত দিন যায় ততই কি হয়, ডিকে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তাকে বলা হচ্ছে ট্রেস ডিকে থিওরি। এটা কি, ফরগেটিং পোয়েট্রি লার্নড ইয়ার্স এগো। যে কোনো একটা মানে পোয়েট্রি যখন আমরা অনেক বছর আগে পড়ে থাকি সেটা যখন ভুলে যায়, সেটা কিসের জন্য ভুলে, এই সময়ের জন্য বা ট্রেসের ডিকের জন্য। তারপরে কি ইন্টারফারেন্স থিওরি, একটু আগে আমরা বললাম যে কে করেছে, এই যে ইনহিবিশন কে করেছে, ওই এবিংহাউস। এখানে কি বলছে যে একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স হয়, একটা হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স হয়। প্রোঅ্যাক্টিভ যেটা কি, ওল্ড লার্নিং ইন্টারফারেন্স উইথ নিউ লার্নিং, মানে পুরনো শিখন যদি নতুন শিখনকে ভুলিয়ে দেয় তাহলে তাকে বলা হয় প্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স। আর যদি নিউ লার্নিং ইন্টারফারেন্স ওল্ড লার্নিং, যদি নতুন শিখন যদি পুরনো শিখনকে ভুলিয়ে দেয় তাহলে তাকে বলে রেট্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স। আরেকটা দেখো রেট্রিভাল ফেলিয়ার থিওরি, যেখানে মানে যা জিনিস শেখা হয়েছিল, যা জিনিস আমাদের মেমোরিতে ছিল, কিউর অভাবে, মানে কোনো একটা কিউর অভাবে আমরা কি করতে পারি না, জিনিসটা মনে রাখতে পারি না। কিন্তু ধরো যদি এরকম হয় যে কোনো একজন আমাদের বন্ধুর নাম আমরা মনে করতে পারছি না, রাস্তায় দেখা হয়েছে, হঠাৎ করে যদি তার প্রথম অক্ষরটা আমরা মনে পড়ে যায় তাহলে কিন্তু আমরা মনে করতে পারি যে হ্যাঁ তার নাম এইটা। কিন্তু যতক্ষণ না কিউ দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু মনে করতে পারি না। সেই যে ভুলে যায় যেভাবে, সেটাকেই বলা হচ্ছে রেট্রিভাল ফেলিয়ার। মানে দেখো ক্যানট রিট্রাইভ বিকজ অফ ল্যাক অফ কিউ এখানে দেওয়া হচ্ছে না তাই জন্য ভুলে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো থিওরি অফ প্র্যাকটিস, মানে একটাই বললাম যত আমরা প্র্যাকটিস করবো না ততই আমরা ভুলে যাবো। এই থিওরি অফ প্র্যাকটিস মানে কি, অভ্যাসের সূত্র, যত অভ্যাস করবো ততই আমাদের মেমোরিটা শার্প হবে আর ফরগেটিং কম হবে। তারপরে কি রিপ্রেশন থিওরি, একটু আগে বলেছি যে আমরা অনেক জিনিস এমনিতেই ভুলে যেতে চাই, যেমন ধরো ফরগেটিং ট্রমাটিক চাইল্ডহুড এক্সপেরিয়েন্সেস, মানে যদি কোনো মানে ভয়ঙ্কর কোনো মানে আমাদের শৈশবের কোনো অভিজ্ঞতা থাকে সেগুলো আমরা ইচ্ছাকৃত ভুলে যাই, রিপ্রেশন করি বা অবদমন করি। এই থিওরিটাকে বলা হচ্ছে অবদমন থিওরি বা রিপ্রেশন থিওরি। তারপরে দেখো প্লেজার থিওরি। প্লেজার কিন্তু রিপ্রেশনের ঠিক উল্টোটাই, যে জিনিসটা আমাদের মনে বেশি আনন্দ দেয় সেই জিনিসটা আমরা বেশি দিন মনে রাখতে পারি, তার ফলে কিন্তু ফরগেটিং কম হয়। তারপরটা দেখো কনসলিডেশন থিওরি। কনসলিডেশন থিওরি মানে কি, এই থিওরিটি হচ্ছে আমরা যখনই যে কোনো জিনিস শিখি তখন আমাদের ব্রেনে একটা ছাপ পড়ে এবং এই ছাপগুলোকে আমরা একসঙ্গে নিয়ে একটা একত্রীকরণ করে একটা নাম দিই বা একটা স্কিমা হিসাবে আমাদের ব্রেনের মধ্যে রাখি। কিন্তু এমন কোনো ব্যাপার আছে যে যখন আমরা শিখছি তার মধ্যে বাইরে কোনো আওয়াজ হলো বা কোনো রকম একটা সমস্যা হলো, তার ফলে কি হচ্ছে আমরা ওই যে ইনফরমেশন গুলো ব্রেনের মধ্যে একত্রীকরণ করতে চাইছিলাম সেগুলো একত্রীকরণ হলো না, তার ফলে কিন্তু আমাদের লার্নিংটা সেভাবে হয়নি। যার ফলে যদি ভালো লার্নিং বা মেমোরিতে ভালোভাবে না থাকে তাহলে ফরগেটিং হবে। তাহলে কনসলিডেশন থিওরি মানে কি, একত্রীকরণ যদি না হয় তাহলে আমাদের কি হবে, ফরগেটিং হয়ে যাবে।
এবার দেখবো যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফরগেটিং, কোন কোন ফ্যাক্টর গুলো ফরগেটিং এর ক্ষেত্রে মানে এফেক্ট করছে বা একটা প্রভাব ফেলছে। সেটা হচ্ছে দেখো এজ। এজ মানে বয়স যত বাড়ে ততই কি হয়, ব্রেনের ধরে রাখার শক্তিটা কমে যায়, যেটা আমরা দেখলাম যে অ্যালজাইমার ডিজিজ হয়, ডিমেনশিয়া হয়, এই সমস্ত বিষয়গুলো কি এজ রিলেটেড ফ্যাক্টর, মানে এজ এখানে ফরগেটিং এর ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপরে দেখো ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যাদের দেখা যায় ইন্টেলিজেন্স বেশি তারা কিন্তু যে কোনো জিনিস শিখে মনে রাখতে পারে বেশি দিন, কিন্তু যাদের ইন্টেলিজেন্স কম তারা কিন্তু শিখতেও ভালো পারে না, এর ফলে কি ভুলেও যায় তাড়াতাড়ি। তারপরে হেলথ। হেলথ যদি ভালো না থাকে সেক্ষেত্রেও কিন্তু আম, আহ, যদি হেলথ না ভালো থাকে তাহলে কি হয়, মানে মেন্টাল ব্যাপারগুলো ভালো থাকে না, যার ফলে কি হয় শিখনটাও ভালো হয় না, তার জন্য ফরগেটিংটা হয়। আর হচ্ছে ইন্টারেস্ট। যে জিনিসে ইন্টারেস্ট নেই সেই জিনিসটা শেখাও ভালো হয় না, আর শেখা না ভালো হলে ফরগেটিংটা হয়। আর রিপিটেশন, যেটা আমরা থিওরি অফ প্র্যাকটিসে দেখেছি যে বারে 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 যদি আমরা যে কোনো শেখা জিনিস বারে বারে না আবার ঝালাই করি তাহলে কিন্তু জিনিসটা আমাদের মনে রাখতে পারি না, কিংবা আমরা পুরোপুরি ভুলে যেতে হয়। তারপরে কি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট যদি ঠিকঠাক না হয়, মানে যখন আমরা শিখছি যে সময় দেখা গেল পাশে জোরে জোরে টিভি চলছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা ভালো করে শিখতে পারছি না। কিংবা দেখা যাচ্ছে যেখানে যেখানে শিখছি সেখানে প্রচন্ড গরম লাগছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, শেখাটা মনে থাকবে না বেশি দিন। তার মানে এনভায়রনমেন্টটা কিন্তু একটা ফরগেটিং এর ক্ষেত্রে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করছে। এবার দেখি যে ফরগেটিং এর অ্যাডভান্টেজ গুলো কি, ফরগেটিং হলে কি কি ভালো হয়। দেখো, রিডিউসেস মেন্টাল বার্ডেন, মানে আমরা যদি সমস্ত জিনিসগুলোকে মনে রাখতে চাই তাহলে কিন্তু ব্রেনে প্রেসার পড়বে, মানে কি আমাদের এত বেশি জিনিস আমাদের ব্রেন একবারে ধরে রাখতে পারবে না, তার ফলে কি মেন্টাল স্ট্রেসটা আমাদের বাড়বে। তারপরে দেখো হেল্প ইমোশনাল হিলিং। যদি আমরা খারাপ স্মৃতিগুলোকে না ভুলে যেতাম তাহলে কিন্তু আমরা কখনোই খারাপ ঘটনা থেকে বা খারাপ ঘটনার প্রভাব থেকে বেরোতে পারতাম না, মানে আমাদের কোনোদিনই হিলিং হতো না। তারপরে কি ইমপ্রুভ কনসেন্ট্রেশন। যদি আমরা মানে আননেসেসারি অনেক অনেক জিনিস তো আমাদের ব্রেনে সবসময় আসছে, আমরা মনে রাখছি, এবার যদি সব জিনিসগুলো আমরা মনে রাখি তাহলে দরকারি জিনিসগুলো কিন্তু আমরা কি করতে পারবো না, হচ্ছে মেমোরির মধ্যে নিতে পারবো না, তার ফলে আমাদের কোনো ভালো কনসেন্ট্রেশন হবে না। তাই ফরগেটিং কিন্তু আমাদের এই জিনিসগুলোতে সাহায্য করছে। ফরগেটিং হলেই আমাদের কিন্তু মেন্টাল বার্ডেন কমবে, ইমোশনাল হিলিং হবে, আর কি কনসেন্ট্রেশনটা বাড়বে। তো ফরগেটিং এর যে ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাগুলো কি কি, অসুবিধাটা দেখো একাডেমিক প্রবলেম। একাডেমিক ক্ষেত্রে যে তুমি অনেক কিছু পড়াশোনা করলে কিন্তু পরীক্ষার সময় তোমার কিছু মনে পড়লো না, তার ফলে কি হচ্ছে একাডেমিক সমস্যা হয়। তারপরে ধরো প্রফেশনাল ডিফিকাল্টিস, মানে হচ্ছে তুমি একটা জায়গায় চাকরি করছো যেখানে অনেক কিছু তোমাকে মনে রাখতে হবে, বা প্রফেশনাল যেগুলো জিনিসগুলো খুবই দরকারি সেগুলো তুমি ভুলে গেছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি পেশাগত ক্ষেত্রেও কিন্তু অসুবিধায় পড়তে পারো। তারপরে কি রিলেশনশিপ প্রবলেম, মানে সেটা যে কোনো ধরনের রিলেশনশিপ হোক, সেটা বাবা মার সঙ্গে রিলেশনশিপ হোক, বা ভাই বোন, বা স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপ হোক, যে কোনো রিলেশনশিপের যে সমস্ত কমিটমেন্ট গুলো থাকে সেগুলো যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু রিলেশনশিপ প্রবলেম হবে, বা আমাদের একটা ইমোশনাল প্রবলেম এর মাধ্যমে হতে পারে। আর এই সমস্ত যত যত ফরগেটিং হবে ততই কি হবে যে আমাদের সেলফ কনফিডেন্সটাও কমে যায়। তারপরে কি সেফটি রিস্ক। সেফটি রিস্ক মানে অনেক অনেক জিনিস আছে যেগুলো আমাদের জানা দরকার, যে রাস্তায় কিভাবে হাঁটতে হবে, কোন দিক থেকে হাঁটতে হবে, কিভাবে মানে যে কোনো বিপদে পড়লে কি কি সেফটি মেজার গুলো নিতে হবে, সেই জিনিসগুলো যদি আমরা শেখার পরে ভুলে যাই তাহলে কিন্তু আমরা সেই সমস্ত সমস্যার মধ্যে বারে 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 পড়বো। তাহলে বোঝা গেল যে ফরগেটিং যেমন ভালো, একই সঙ্গে কিন্তু ফরগেটিং, সব ক্ষেত্রে ফরগেটিং আবার ভালো নয়। তাহলে আজকে আমরা জানলাম যে ফরগেটিং কাকে বলে, মেমোরির সঙ্গে ফরগেটিং এর কি একটা সম্পর্ক আছে, ফরগেটিং এর টাইপস গুলো কি কি, ফরগেটিং এর কত ধরনের থিওরি আছে, ফরগেটিং কি কি কারণে ফরগেটিং হয়, তারপরে ধরো ফরগেটিং এর মানে অ্যাডভান্টেজ গুলো কি, ফরগেটিং এর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, এই সব কিছুই আজকে আমরা জানলাম।